যারা এই কালকেই নির্বাচন চায় তাদের জন্য এটা জরুরি না, কিন্তু আমাদের জন্য এটা জরুরি। কারণ হচ্ছে আমাদের তো বাংলাদেশে থাকতে হবে এবং আবারও যেন বাংলাদেশে এই ধরনের সহিংস পরিস্থিতি কিংবা কোনো সরকার বা রাজনৈতিক দলের বিরুদ্ধে জনগণকে নামতে না হয়, সেটা আমাদেরকে দেখতে হবে বা খেয়াল রাখতে হবে। আমাদের তো এই দেশে থাকতে হবে। এখন আমাকে ধরেন আমি একটা কথা কোথাও একটা গিয়ে দায়িত্ব নিয়ে বললাম যে আপনার বয়স কত, এই ধরনের প্রশ্ন করে, খুবই অফেন্সিভ প্রশ্ন। এবং আমার তো তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে ফরাসি বিপ্লবের সময় আপনার বয়স কত ছিল। আর ফরাসি বিপ্লবের সময় আমি জন্ম নিয়ে বলে কি আমি ফরাসি বিপ্লব নিয়ে আলাপ করতে পারবো না, 1971 সাল নিয়ে আলাপ করতে পারবো না? এই যে কোনো একটা প্রশ্নের ভেতরে না ঢুকে বয়স দিয়ে বিচার করা, এটা হচ্ছে মানে অলস রাজনীতিবিদদের একটা সমস্যা। তাই বর্ষিয়ান রাজনীতিবিদ যারা বলেন যে আমাদের 36 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, কিন্তু আমি দেখছি যারা 36 দিন ধরে রাজনীতি এসছে তারাই তো তাদের চেয়ে রাজনীতি বেশি বোঝে, ভালো বোঝে। 36 বছর ধরে তারা কি দিলেন বাংলাদেশের রাজনীতিকে? তাহলে আপনি এতই বেশি এখন রাজনীতি করতে পারছেন যে বীর দর্পে চাঁদাবাজি তো করতেছেনই, পাশাপাশি নিজেরা যেহেতু অন্য কেউ নাই, নিজেরা মারামারি করে মরে যাচ্ছেন। কিছুদিন পর্যন্ত অনেকগুলো গ্রুপ এটা নিয়ে কাজ করেছে, তারা অনেকগুলো আলোচনার আয়োজন করেছে। এটা এখন একটু ভাটা পড়েছে। এখন এটা কেন জরুরি? এটা হয়তো ধরুন যে যারা এই কালকেই নির্বাচন চায় তাদের জন্য এটা জরুরি না, কিন্তু আমাদের জন্য এটা জরুরি। কারণ হচ্ছে আমাদের তো বাংলাদেশে থাকতে হবে এবং আবারও যেন বাংলাদেশে এই ধরনের সহিংস পরিস্থিতি কিংবা কোনো সরকার বা রাজনৈতিক দলের বিরুদ্ধে জনগণকে নামতে না হয়, সেটা আমাদেরকে দেখতে হবে বা খেয়াল রাখতে হবে। আমাদের তো এই দেশে থাকতে হবে। এই কারণে আমাদের জন্য এই সংস্কৃতির আলোচনাটা খুবই জরুরি। তো এই ক্ষেত্রে আমি একজনকে খুবই প্রায়োরিটি বা একজনকে খুবই মানে আমার গুরু মান্য করি। তিনি হচ্ছেন, আপনারা সবাই চেনেন, আবুল মনসুর আহমদ। তিনি বাংলাদেশের তিনি রাজনীতিবিদ, কিন্তু বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তক এবং বাংলাদেশের কালচার নিয়ে তার অনেকগুলো চিন্তাভাবনা ছিল। হ্যাঁ, এবং সেখানে তিনি খুব পরিষ্কারভাবে কয়েকটা কথা বলেছেন, যেটা আমি এখানে 2-3টা প্রসঙ্গ তুলব। এক নম্বর হচ্ছে যে কালচার বলতে আমাদের কালচারাল অঙ্গনে মানুষজনের যে ধারণা, যেটা হলো গান বাজনা এবং নৃত্য, এটা একটা খুবই ভুল ধারণা। মানে এটা খুব ক্লিশে এবং খুব সংকীর্ণ ধারণা। কালচার এত ছোটোখাটো ব্যাপার না। কালচার মানে আমরা এমনকি কোনভাবে রাজনীতি কল্পনা করতেছি, কি রাজনীতি বলতে কি বুঝি। যেমন একটা দলের কাছে মনে হয় যে নির্বাচন মানেই হচ্ছে গণতন্ত্র, তো এটা একটা আমাদের কালচার, আমাদের পলিটিক্যাল কালচার। কিন্তু আরও তো অন্যান্য যে চিন্তা আছে, এটাকে তারা পাত্তা দিতে চায় না বা এটাকে আমল নিতে চায় না। এবং আপনি যদি খেয়াল করেন, আমি এখানে বিনয়ের সাথে আমাদের মিডিয়ার একটু সমালোচনা করতে চাই। গত 8 মাসে সম্পূর্ণ আলোচনা, গণঅভ্যুত্থানের পরে পুরো আলোচনাটা তারা নিয়ে গেছেন নির্বাচনের দিকে, যে নির্বাচনটাই কেন, কবে নির্বাচনের জন্য, এবং বারবার এই প্রশ্ন, আপনারা কি নির্বাচন পেছাতে চান? এখন আপনি যদি ভাঙা রেকর্ডের মতো বলতেও থাকেন যে না আমরা নির্বাচন পেছাতে চাই না, আমরা বলছি এই কাজগুলো করে আপনি নির্বাচনে যান, তবুও আপনাকে সন্দেহ করবে তারা। এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। ফলে এই যে নির্বাচন কেন্দ্রিক একটা রাজনীতিকে নির্বাচনে সংকুচিত করা, গণতন্ত্রকে নির্বাচনে সংকুচিত করা, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় সমস্যা আর কি। তো এখান থেকে বের হওয়ার জন্যই আমাদের অনেকগুলো কথাবার্তা, এবং সেখানে আমাদের কিভাবে রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রশ্ন আসছে। যারা দেশে গণতন্ত্র নিয়ে এত বিচলিত, তারা কেন নিজের দলের গণতন্ত্র চায় না? এটাও আমার আমার কাছে খুব বিস্ময় লাগে যে নিজেদের দলে গণতন্ত্র ঠিক নাই, একটা কোনো কমিটি কাউন্সিলের মধ্যে দিয়ে হয় না, কিন্তু তারা দেশে গণতন্ত্র চান। কিন্তু গণতন্ত্র মানে আবার তারা বোঝেন ইলেকশনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা। এবং ইলেকশনের মধ্যে কীভাবে বাংলাদেশে ইলেকশন হয়, আপনারা সবাই জানেন। আপনারা এখানে আমার চেয়ে অনেক অভিজ্ঞ মানুষ। আমরা রিসেন্টলি রাজনীতি করতে এসে এবং বিভিন্ন লোকাল পর্যায়ে গিয়ে আমরা দেখেছি যে এখানে কেন তারা বিদ্যমান ব্যবস্থাটা টিকিয়ে রেখে ইলেকশনের জন্য এত মরিয়া, এটা স্থানীয় পর্যায়ে গেলে বোঝা যায় যে এটা কারণ এটা তারা খুব দ্রুতই সুবিধা পাবে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা বদলে গেছে বাংলাদেশে। এবং কালচারাল চেঞ্জের কথাটা আপনি দেখতে পাবেন যে ঢাকা সহ সারা দেশে, শুধু ঢাকা না, সারা দেশে দেয়ালে দেয়ালে তরুণরা লিখেছে যে তারা কি ধরনের বাংলাদেশ চায়। একটা কালচারাল চেঞ্জের কথা কিন্তু তারা বলতেছে যে একটা আমরা দুর্নীতি চাই না। হ্যাঁ, এটা তো একটা কালচারের প্রশ্ন। আমরা এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা তুলে দিতে চাই না, আমরা জবাবদিহি চাই। হ্যাঁ, এই কথাগুলো যে তারা লিখেছে, এগুলো আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে, তারা বলবে যে এগুলো ইমোশনাল ফুলিং, বাচ্চারা লিখেছে। কিন্তু গণঅভ্যুত্থানটা ঘটেইছে কিন্তু এই কারণে, যে কথাগুলো লিখেছে। এখন দেখবেন খুবই ষড়যন্ত্রমূলকভাবে ঢাকা শহরে, অন্যান্য জেলা শহরে তো বটেই, ঢাকা শহরে দেয়াল লিখনগুলো মুছে ফেলা হচ্ছে। এগুলো কাদের জন্য অস্বস্তিকর আমরা জানি না। এগুলো কিন্তু শুধু আপনারা এগুলো মনে করবেন না যে যারা পলাতক বা যারা পতিত আওয়ামী লীগ, তাদের জন্য এই কথাগুলো অস্বস্তিকর, শুধু তা না। আওয়ামী লীগ তো গন কেস, আওয়ামী লীগের আর বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু যারা নতুন আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, যাদের আওয়ামী লীগ হয়ে ওঠার বাইরে কোনো রাজনীতি নেই, তাদের জন্য এই কথাগুলো প্রচণ্ড অস্বস্তিকর। ফলে তাদের দিক থেকে এগুলো মুছে ফেললে অন্তত তাদের দিক থেকে কোনো সমস্যা নাই, এটা দেখা যায়। এই কারণে আমরা আমাদের দিক থেকে মনে করি যে বাংলাদেশে এখন প্রচুর ইয়াং যারা তৈরি হয়েছে, এসেছে আন্দোলনে বা বিভিন্নভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে,
তাদের কথাগুলো আমাদেরকে শুধুমাত্র ও এরা বাচ্চা কিছু বোঝে না, এবং একটা কথা বললেই বয়স কম। এখন আমাকে ধরেন আমি একটা কথা কোথাও একটা গিয়ে দায়িত্ব নিয়ে বললাম যে আপনার বয়স কত, এই ধরনের প্রশ্ন করে, খুবই অফেন্সিভ প্রশ্ন। এবং আমার তো তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে ফরাসি বিপ্লবের সময় আপনার বয়স কত ছিল। আর ফরাসি বিপ্লবের সময় আমি জন্ম নিয়ে বলে কি আমি ফরাসি বিপ্লব নিয়ে আলাপ করতে পারবো না, 1971 সাল নিয়ে আলাপ করতে পারবো না? এই যে কোনো একটা প্রশ্নের ভেতরে না ঢুকে বয়স দিয়ে বিচার করা, এটা হচ্ছে মানে অলস রাজনীতিবিদদের একটা সমস্যা। তো এটা আমি খুবই ফেস করছি, কারণ আমি আপনাদেরকে বললাম, কারণ আমি যেহেতু প্রচুর বিভিন্ন জায়গায় আমাকে কথা বলতে হয় এবং বর্ষিয়ান রাজনীতিবিদদের সাথে বসতে হয়, তাই বর্ষিয়ান রাজনীতিবিদ যারা বলেন যে আমাদের 36 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, কিন্তু আমি দেখছি যারা 36 দিন ধরে রাজনীতি এসছে তারাই তো তাদের চেয়ে রাজনীতি বেশি বোঝে, ভালো বোঝে। 36 বছর ধরে তারা কি দিলেন বাংলাদেশের রাজনীতিকে? কেন বাংলাদেশে বারবার এই ধরনের পরিস্থিতি হয়? আজকে এখনো আপনারা 111-এর ভয় দেখাচ্ছেন আমাদেরকে, যে বাংলাদেশে 111 ঘটবে, বাংলাদেশে -2 ঘটবে, এই সমস্ত কথাবার্তা তারা কিন্তু আমাদেরকে ভয় দেখাচ্ছেন যে নির্বাচন দিয়ে দেন নাহলে -2 হবে, নির্বাচন দিয়ে দেন নাহলে 111 হবে, এই ধরনের কথাবার্তা। এখন দেখেন -2 যখন বলেন তখন কি হয়? তখন আওয়ামী লীগকে আপনি ভিকটিমের স্ট্যাটাস দেন, যে আওয়ামী লীগ হলো -1, আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, খুব খারাপ কাজ হয়েছে নিশ্চয়ই, যেহেতু আরেকটা দলকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। এই রকম কথা থেকে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে ভাই এই গণ অভ্যুত্থানের পর আপনি গত আওয়ামী লীগের 15 বছরের রাজনীতিটা ছিল 111-এর একটা এক্সটেনশন। 111-এ যে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া ছিল, আওয়ামী লীগ সেটাকে কন্টিনিউ করেছে। আর এখন আপনি প্রবল বিক্রমে রাজনীতি করতে পারছেন। এখন আপনি কেন বলেন যে -2? আপনি এই যে একটু আগে উনি বললেন 80 জন, কোন দল সেটা ব্যাপার না, কিন্তু এই যে কোন দল হচ্ছে, হ্যাঁ মানে যে রাজনৈতিক দলেরই হোক, কেন গণ অভ্যুত্থানের পরে নিজের দলের রাজনীতি করতে গিয়ে নিজের দলের লোকের সাথে মারামারি করতে হবে এবং মরে যেতে হবে 80 জন লোকের মতো এরকম পরিসংখ্যানটা? এটা কেন হবে? এটা তো হওয়ার কোনো কথা ছিল না। তাহলে আপনি এতই বেশি এখন রাজনীতি করতে পারছেন যে বীর দলকে চাঁদাবাজি তো করতেছেনই, পাশাপাশি নিজেরা যেহেতু অন্য কেউ নাই, নিজেরা মারামারি করে মরে যাচ্ছেন।